আসসালামু আলাইকুম নবম শ্রেণীর ছাত্ররা, আজকে আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আর একটি নতুন কবিতা তোমাদের জন্য। কবিতার নাম আবহমান। আবহমান কবিতা তোমাদের বইয়ের মধ্যে রয়েছে 44 পেজের মধ্যে। তোমরা যখন নিজেদের বইয়ে চোখ বোলাবে সেখানে তোমাদের জন্য একটি কবিতা লেখা আছে আবহমান। আবহমান কবিতাটি সাধারণত সেকেন্ড টার্মিনালের জন্যেই তোমাদের যে সিলেবাস নির্ধারিত ছিল সেই সিলেবাসের সেকেন্ড টার্মিনালের কবিতা। কিন্তু যেহেতু বুঝতে পারছো যে বিশ্বব্যাপী এই সমস্যার কারণে স্বাভাবিক শিক্ষা ব্যবস্থা তো একটু ভেঙে পড়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এখন তো টার্মিনাল এক্সাম নিয়ে ওই সিস্টেম চলছে না। খুব দ্রুত তোমরা জানতে পারবে যে তোমাদের জন্য পরীক্ষার যে পদ্ধতিতে সরকার নির্ধারণ করবে এবং সেই নির্ধারিত সূচি বা নিয়মে আমরাও চলবো। সুতরাং পরীক্ষার নিয়ম তোমাদের কাছে আমরা খুব দ্রুত পৌঁছে দেব, তার মধ্যে যতটা সিলেবাস আমরা আগিয়ে নিয়ে যেতে পারি। কবিতার নাম আবহমান, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। কলকাতার যিশু নামে আমরা মাঝে মধ্যে নীরেন্দ্রনাথ চক্রবর্তী নামক ব্যক্তিকে চিনি। এই 2018 সালের 25শে ডিসেম্বর ভদ্রলোকের প্রয়াণ ঘটেছে। তাহলে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা আবহমান কবিতা। আবহমান কবিতা, আবহমান শব্দটির সাধারণ অর্থ হচ্ছে চিরকালীন, যেটা চিরকালীন প্রবাহিত রূপরেখা, তাকে আমরা সাধারণত আবহমান নামক শব্দটার দ্বারা বুঝিয়ে থাকি। এই আবহমান কবিতা অন্ধকার বারান্দা নামক একটি মূল কাব্যগ্রন্থ আছে কবির, সে অন্ধকার বারান্দা নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর যে রচনা বৈশিষ্ট্য বা যার কাব্যখণ্ড, তার প্রথম অংশের মধ্যেই এইটিকে নিয়োজিত করা হয় বা নিযুক্ত করা হয়। কিন্তু সাধারণত আমরা আমাদের ক্লাস করানোর সূত্রে বলবো অন্ধকার বারান্দা হচ্ছে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর যে কবিতা আছে আবহমান, সেই কবিতার মূল কাব্যগ্রন্থ। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী সাধারণত ব্যক্তি মানুষ, সমাজ জীবন এবং বাল্যে ভাবনায় প্রবাহিত হয়ে বা স্মৃতির মনোমন্থন করা, আমরা ইংরেজিতে যাকে বলতে পারি ফ্ল্যাশব্যাকে ফিরে যাওয়ার প্রবণতা কবির মধ্যে কিন্তু বরাবরই লক্ষ্য করা যায়। এই কবির মধ্যে দিয়েও কিন্তু প্রকৃতি চেতনা যেমন আছে, বাংলার রূপচিত্র, রূপকল্প এবং বাঙালির জাতি সত্তার কিন্তু বৈশিষ্ট্য কবির মধ্যেও কিন্তু আছে। কবির জন্ম মৃত্যুটা এক নজরে তোমরা দেখে নিতে পারো, আমি বোর্ডে লিখে রেখে দিয়েছি। 1910 মানে 19 অক্টোবর 1924 কবির জন্ম এবং 2018 25শে ডিসেম্বর কিন্তু কবির প্রয়াণ বা কবির মৃত্যু। কবির অন্যতম বিখ্যাত একটি কবিতা আমরা সবাই অনেকে জানি, কবিতাটির নাম হচ্ছে, যেটা আমরা বলতে পারি, যেটা রাজার কাছে প্রশ্ন তোলার যেটা ব্যাপার, উলঙ্গ রাজা। উলঙ্গ রাজা কিন্তু কবির একটি বিখ্যাত কবিতা, যে কবিতার মধ্যে দিয়ে ক্ষয়িষ্ণু সমাজের প্রতি কিন্তু প্রশ্ন তোলার কথা কিন্তু কবি তা দেখিয়েছেন তার কবিতার মধ্যে দিয়ে। কবি কিন্তু সাংবাদিকতা করেছেন। কবি নানান পত্রপত্রিকায় সাংবাদিকতা করতে করতে 50-এর দশকে এসে কবি আমাদের যে সর্বপ্রচারিত বা সর্বভারতীয় সংবাদপত্র বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকায়ও কিন্তু দীর্ঘদিন ধরে তিনি কিন্তু লেখালেখি করেছেন। এখন এই লেখালেখি করা কবি, যার মধ্যে দিয়ে সমাজের মনস্তত্ত্ব, মননশীলতা যেমন লুকানো ছিল, ঠিক তেমনই ছিল কিন্তু প্রকৃতি চেতনাও। আমাদের মধ্যে একটি প্রবণতা লক্ষ্য করা যায়। দেখো, আবহমান মানে আমি কি বলেছি, চিরকালীন। 7টি স্তবকে বিন্যস্ত এই কবিতা, একটুখানি বড় কবিতা। তোমরা আমাকে বলতে পারো যে স্যার কবিতার যে বিষয়বস্তু বা বিষয় ভাবনাকে আমাদের কাছে একটু তুলে ধরুন, পরে আরেকটি ক্লাস নেই। যে কোনো কবিতা আমি দুটো করে পর্ব নিয়ে আলাপ আলোচনা করছি, পর্ব 1, পর্ব 2। তাহলে পর্ব 1-এর যে আলাপ আলোচনাটা আমরা করব, পর্ব 2-এর ক্লাসে গিয়ে কিন্তু আমরা লাইন টু লাইন কবিতা আলাপ আলোচনা করব। পর্ব 1-এ আজকে আলাপ আলোচনা হবে কবিতার বিষয়বস্তু এবং তার ভাব গভীরতা নিয়ে। কি আছে বিষয়বস্তুর মধ্যে? কবিতার মধ্যে যদি বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যেতে পারে কবি কবিতার মধ্যে বলছেন, যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটি ফুল দুলছে, ফুল দুলছে। কবি কাউকে যেন আহ্বান করছেন, যা গিয়ে ওই লাউ মাচাটার পাশে দাঁড়া। তুমি বলতে পারো স্যার এই আহ্বান কার কে? বলতে পারো কবি নিজেকে আহ্বান করছেন, বলতে পারো কবি সমাজ পরিবেশে বেঁচে থাকা সেই সমস্ত মানুষ যারা তার নিজের মাতৃভূমি, তার নিজের মাতৃ জঠর বা বলা যেতে পারে নিজের গ্রাম ছেড়ে আজ শহরে বেঁচে আছে, সেই সমস্ত মানুষ, সেই সমস্ত প্রবেশ প্রকৃতির মধ্যে বেঁচে থাকা মানুষ, তাদের কাছে কবি আরেকবার স্মৃতি রোমন্থন করতে বলছেন। যে পরিবেশ, যে সভ্যতা, যে গাঁয়, যে জীবনের মধ্যে দিয়ে একটি মানুষ বেঁচে ছিল, সেই বেঁচে থাকা জীবন, সেই বেঁচে থাকা মায়ের কোলে আরেকবার ফিরে যাওয়ার আহ্বান করেছেন।
যেখানে তার ভালোবাসা, যেখানে তার স্পর্শ, যেখানে তার ছোঁয়া চিরকালীনভাবে বয়ে চলেছে আবহমান রূপরেখায়। সময়ের নিয়মে, সমাজের নিয়মে আমরা অনেক সময় কি করি, শিক্ষার কারণে বলো বা অর্থনৈতিক সমৃদ্ধির কারণে আমরা আমাদের গ্রাম, আমাদের পরিবেশকে পরিত্যাগ করে আমরা কিন্তু চলে যাই নতুন কোনো জীবনে, নতুন শহর, নতুন সভ্যতার কাছে। কিন্তু সেই ফেলে আসা অতীত, যেখানে আমার ছোট্ট শিশুর মতো পাগুলো স্পর্শ করেছিল মাটি, সেই সভ্যতার ইতিহাস, যেখানে ছোট্ট একটা লাউ মাচার তলে ছায়ায় বসে আমরা কিন্তু মালাখুরি খেলতাম, আমরা সবাই খেলেছি। মানুষ সেই ফেলে আসা অতীত অনেক সময় ভুলে যায়, ভুলে গিয়ে তার নতুন ব্যস্ত নাগরিক জীবনযাত্রার মধ্যে দিয়ে দৌড়াতে শুরু করে। কিন্তু একটি প্রশ্ন তোমরা আমাকে করতে পারো বা আমি তোমাদের কাছে বলতে পারি, আচ্ছা আমরা যাদেরকে ছেড়ে আসি, আমরা যে সময় যে পরিবেশকে ছেড়ে আসি, সেই ইটকাঠ পাথরের জীবন, সেই গাছের ছাওয়া, সেই সবুজ ঘাস যেখানে আমাদের স্পর্শ লেগে আছে, এই প্রাণহীন জীবন বা জগতের কাছে যদি আমরা প্রশ্ন তুলি, সব কিছুই কিন্তু আমাদেরকে মিস করে। যেমন করে তোমরা আজকে স্কুলে নেই, স্কুলের এই ঘরে আমরা তোমাদের ক্লাস করছি, ক্লাসরুমে যেমন করে আমি তোমাদেরকে মিস করছি, ঠিক তেমনভাবে এই ক্লাসরুমের দেওয়াল, এই ক্লাসরুমের পাখা যেখানে তোমাদের স্পর্শে গমগম করতো, এই ক্যাম্পাস, এই ঘরগুলো কিন্তু তোমাকে মিস করছে। এই ঘরগুলো চাই কবে আমার ছাত্র, কবে আমার সন্তানের মতো প্রাণপ্রিয় ছাত্ররা আমার কোলে ফিরে আসবে, আমার ঘরে ফিরে আসবে। তোমরা যখন ক্যাম্পাসে ফিরে আসবে, আমি নিজেও দেখছিলাম একাডেমির সামনে বড় বড় ঘাস হয়েছে, গাছগুলো কেমন অগাছালো হয়েছে। আমাদের ছেলেরা হঠাৎ করে সেই গাছে পাতা হয়তো ছিঁড়তো, সেই ঘাসের ওপর দিয়ে খেতে যেত। সব কিছুর মধ্যে দিয়ে যেন একটা জীবন্ততার লক্ষণ ছিল। আর যাদেরকে নিয়ে এই পরিবেশ, যাদেরকে নিয়ে এই ক্যাম্পাস, তারা আজ এই পরিবেশে নেই। কিন্তু এই পরিবেশও কিন্তু চাইছে তারা ফিরে আসুক। যেমন করে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী আবহমান কবিতার মধ্যে দিয়েও এই কথা বলেছিলেন, একটি পরিবেশ, একটি প্রকৃতি যেখানে একটি ছোট বাল্য জীবন লুকিয়ে থাকে, সেই প্রকৃতি চায় যে তার সন্তান একবার ফিরে আসুক, শহর থেকে ফিরে আসুক, তার নাগরিক জীবনকে কাটিয়ে দিয়ে একবার গ্রামের শস্য শ্যামলা সমভূমির মধ্যে একবার ফিরে আসুক, সেই গাছতলাতে যেখানে তার ছোটবেলার শৈশব লুকানো ছিল। আসলে কবিতার মধ্যে দিয়ে কবি এই শৈশবে ফিরে আসার মধ্যে দিয়ে দুটো কথা বলেছেন কিন্তু এখানে। সেই কথাটি কি, নারীর যে যোগসূত্র সময়ের প্রবাহিত ধারায়ও কিন্তু কখনো ছিন্ন হয় না। নারীর টান কিন্তু মায়ের প্রতি যেমন থাকে, মাতৃভূমির প্রতিও কিন্তু সন্তানের নারীর টান থাকে। মাতৃভূমি যেমন তার সন্তানকে বারবার আহ্বান করে, ফিরে আয় আমার স্নেহ তলে, আমার করতলে, আমার ছায়ায়, সন্তানও কিন্তু চায় তার পুরনো বাড়ি, তার শৈশবের জগতে একবার ফিরে যেতে। এই ফিরে যাওয়ার মধ্যেই ভালোবাসা, এই ফিরে যাওয়ার মধ্যে দিয়েই একে অপরের স্নেহ সুখ ভোগ করা। যেখানে ছোট্ট প্রিয় একটি গাছ, যেখানে ছোট্ট করতলের মতো বিছানো পাতা, যেখানে আমার ছোট্ট ডোবা, যেখানে ছোট্ট বালক অতীতকালে হয়তো স্নান করত, সেখানে তার বেঁচে থাকা, সেখানে তার ভালো থাকা, সেই বেঁচে থাকা, সেই ভালো থাকার পরিবেশ পরিস্থিতি একবার ফিরে চাইছে। তার সন্তান ফিরে আসুক তার কোলে, তার উঠোনে, তার জঠরে। এই ফিরে আসার এই যে মেলবন্ধনের কবিতা আবহমান, এই কবিতার মধ্যে দিয়ে কিন্তু কবি সেই ফিরে যাওয়ার কথা বলেছেন। যে স্নেহ আজ পুরনো হয়েছে, যে স্নেহের উপরে আজ প্রলেপ হয়ে উঠেছে, কিন্তু সেই স্নেহ কিন্তু আজকে কিন্তু ধ্বংস হয়নি। তাই কবি বলছেন যে নোটে গাছটা বুড়িয়ে গেলেও মুড়িয়ে যায় না। অর্থাৎ তার বয়স হয়েছে, আমার সঙ্গে আমার প্রকৃতির, আমার সঙ্গে আমার ছেলেবেলার ভালোবাসার উপরে প্রলেপ জমতে শুরু করেছে। তার বয়স হয়েছে এই ভালোবাসার, হয়তো কমেছে ভালোবাসা, কিন্তু ভালোবাসা কিন্তু একেবারে মুড়িয়ে যায়নি, বুড়িয়ে যায়নি। তাই কবি বলেছেন, ফেলে আসা অতীতে আর একবার স্মৃতির মন্থন করা হোক। ফিরে চলো সেই লাউ মাচার কাছে, ফিরে চলো সেই প্রকৃতির কাছে, ফিরে চলো সেই বাংলা জননীর বুকে, যেখানে তুমি বেড়ে উঠেছো, যেখানে তুমি বেঁচে উঠেছো। ভালোবাসা আবার পুনরুজ্জীবিত হোক। ছিন্ন মূলের মতো করে মা সন্তানকে যেমন হারিয়ে ফেলেছিল, আজ আমার ছোটবেলার পরিবেশ, আমার ছোটবেলার প্রকৃতি যেন আমাকেও হারিয়ে ফেলেছে। সে অনাকাঙ্ক্ষিত বুক নিয়ে আকাঙ্ক্ষা করছে, কোথাও আমার সন্তান একবার আমার বুকে ফিরে আসবে। আমাদের প্রবাহিত ভালোবাসা, আমাদের বহমান ভালোবাসা, আমাদের চিরকালীন ভালোবাসা
আবার নতুন করে মেলবন্ধন ঘটবে, যেই মেলবন্ধনে আমার ছোট্ট শিশু সন্তান যে 5 বছর 7 বছরে ঘুরে বেড়াতো আমার উঠানে, আজ হয়তো তার বয়স হয়েছে, সে বয়স্ক পানিও আমার বুকে একবার স্পর্শ করুক। এই স্পর্শেই ভালোবাসা জড়বে, এই স্পর্শেই চিরকালীনভাবে আমাদের সম্পর্ক বেঁচে থাকবে। কবিতার মধ্যে দিয়ে এই ভাবনা বা বিষয় গভীরতা কিন্তু তোমাদের কাছে উপস্থাপন করা হয়েছে। আবহমান কবিতার যে ভাববৃত্তান্ত সেটা তোমাদের কাছে জানা হতে পারে, আবহমান কবিতার যে বিষয়বস্তু সেটা তোমাদের কাছে জানা হতে পারে। এই সমস্ত ব্যাপার বা বিশ্লেষণী ভাবনা তোমাদের কাছে কিভাবে কবিতায় ফুটে উঠেছে সেটা আলাপ আলোচনা করলাম আজকে ক্লাসে। আগামী ক্লাস যখন আমরা নেব সেই ক্লাসে এই কবিতার যাতে 7টা স্তবক আছে, প্রত্যেকটি স্তবক লাইন ধরে ধরে তোমাদের কাছে বিশ্লেষণ করব। ততদিন পর্যন্ত আপাতত এই অংশটি তোমরা পড়ে নাও এবং বাড়িতে নিজের টেক্সট বুক থেকে খুলে সেই 7টি স্তবকের শব্দগুলো তোমরা এগিয়ে চলো। নিশ্চিতভাবে আমরা পরের ক্লাসে তোমাদের সুবিধার্থে আবার লাইন টু লাইন ধরে কিন্তু কবিতা বিশ্লেষণ করব। ধন্যবাদ সবাইকে।